আমি সঞ্জয় কর্মকার সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। এখনকার প্রতিবেদন পরাজিতের আর্তনাদ, এটাই মূল প্রতিবেদন। তার সঙ্গেও শেষবেলায় একটা ভালো লাগার যে পরশ পেয়েছি তা একটু আলোচনা করব, পর্যালোচনা করব, সেইটা নিয়ে কথা বলে আজকের প্রতিবেদন শেষ করব। তবে প্রতিবেদন শুরু করার আগে, মূল প্রতিবেদন শুরু করার আগে একটা উল্টো পুরাণের কথা বলে নিই। বেশ বহু বছর আগে পূর্বতন সরকারের আমলে পুলিশ ফাইল মাথায় চাপা দিয়ে টেবিলের তলায় লুকোতো তৃণমূলের নেতাদের ভয়ে। তৃণমূলের নেতাদের হুঙ্কারে, ভয়ে এবং আক্রমণে পুলিশ ফাইল চাপা দিয়ে টেবিলের তলায় লুকোতো। সে দৃশ্য অনেকেই দেখেছেন, সে খবর অনেকেই জানা। আজকে অবশ্য তার উল্টো পুরাণ ঘটেছে। মাথা ভাঙার এক তৃণমূল নেতা পুলিশের ভয়ে খাটের তলায় গিয়ে লুকিয়েছে। বেশ কিছু টাকা আত্মসাৎ করেছে, কাটপানির টাকা আত্মসাৎ করেছে। গ্রামবাসীরা ঘিরে ধরে চোর চোর বলে চিৎকার করছে। সেই মাথা ভাঙা তৃণমূল নেতা একেবারে ভয়ে সিঁটিয়ে খাটের তলায় গিয়ে লুকিয়েছে। পুলিশ ঘরে ঢুকে সেই খাটের তলা থেকে সেই তৃণমূল নেতাকে বের করে নিয়ে গেছে এবং গ্রেপ্তার করেছে। এটাই উল্টো পুরাণ। একদিন এই পুলিশই টেবিলের তলায় লুকোতো, তৃণমূল নেতারা হুঙ্কার ছাড়ত। আজকে সেই তৃণমূল নেতারাই খাটের তলায় লুকোচ্ছেন, পুলিশ গিয়ে তাদের গ্রেপ্তার করছে। উল্টো পুরাণের কথা এটা বললাম। এরপরে যেটা হচ্ছে পরাজিতের আর্তনাদ। মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী পরাজিত হয়েছেন। তার দম্ভ, গর্ব, অহংকার, আত্মম্বরিতা, আমিত্ব, আমি সব চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তার গড়ে তোলা সাম্রাজ্য, যে সাম্রাজ্য তিনি গড়ে তুলেছিলেন, সেই সাম্রাজ্য ভেঙে চুরমার হয়ে গেছে। তিনি আজ প্রায় বলতে গেলে নিঃসঙ্গ, সেরকম তার কাছে আর কেউ নেই। এখন তিনি কদিন আগে, খুব সম্ভবত গতকাল, তিনি ধর্নায় বসেছিলেন। ধর্নায় বসে তিনি অনেক কিছু বলেছেন, কিন্তু তার মধ্যে যেটা বলেছেন সেটা একটা উস্কানিমূলক দেশদ্রোহিতার কথা। মন্ত্রগুপ্তের শপথ বাক্য পাঠ করে তিনবারের মুখ্যমন্ত্রী, তিনবারের প্রশাসনিক কর্ত্রী এ কথা কি বলতে পারেন? দেশবিরোধী কোনো কথা বলতে পারেন? অন্য দেশকে নিয়ে বা অন্য দেশের কোনো ঘটনা নিয়ে উস্কানিমূলক কোনো কথা সর্বসমক্ষে একেবারে রাস্তায় দাঁড়িয়ে তিনি কি বলতে পারেন? তিনি কি কোনো সাধারণ তৃণমূল কর্মী? তিনি কি কোনো অতি সাধারণ তৃণমূলের কোনো বক্তা? তিনি মুখ্যমন্ত্রী, তিনি তৃণমূলের নেত্রী, তিনি প্রশাসনিক কর্ত্রী ছিলেন। আজ হয়তো তিনি এমএলএ নন, তিনি পরাজিত, কিন্তু তা সত্ত্বেও তিনি কি কথা বলতে পারেন? এর আগেও তিনি বলেছিলেন, হিলিয়ে দেবো, ভারতবর্ষকে হিলিয়ে দেবো, আমি যা জানি আমি হিলিয়ে দেবো ভারতবর্ষকে। এই হুমকিও তিনি ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারকে হুমকি দিয়েছিলেন। এর আগে বাংলাদেশের এক জামাত নেতা তাকে বলেছিলেন, আপনি পদত্যাগ করেন নাই, খুব ভালো করছেন, এবার আপনি আরেকটা কাম করেন, আপনি পশ্চিমবঙ্গকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেন, আমরা বাংলাদেশের
17 কোটি জনতা আপনার সঙ্গে আসি। তার সঙ্গে যে বাংলাদেশের জামাতের নেতাদের যে বেশ একটা যোগাযোগ আছে, বাংলাদেশের জামাতের নেতার এই কথাতেই বেশ বোঝা যায় কতটা ঘনিষ্ঠতা থাকলে তিনি একটা দেশের নেতা হয়ে তিনি প্রতিবেশী দেশের আরেকটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে বলছে, আপনি যা করছেন ভালো করছেন, পদত্যাগ করেন নাই, আপনি আপনার এই পশ্চিমবঙ্গ রাজ্যকে ঘোষণা দেন, স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেন। ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার কি চুপ করে বসে থাকবে? ভারতবর্ষের এই বিশাল সেনাবাহিনী কি চুপ করে বসে থাকবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে পাকিস্তান, বাংলাদেশের পিতা, পাকিস্তানের 9টা সন্ত্রাসবাদী ঘাঁটিতে 9 মিনিটে ভারতবর্ষ অ্যাটাক করেছে একসাথে। পাকিস্তানের কি অবস্থা করে দিয়েছে? পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছে, আমরা কিছু করার আগেই ভারতবর্ষের ব্রহ্মস সব ধ্বংস করে দিয়েছে। এই সব খবরগুলো কি বাংলাদেশের নেতারা শোনে না বা দেখে না? তারা আবোল তাবোল কথা বলে, আর তারা মমতা ব্যানার্জিকে উস্কানিমূলক কথা বা উস্কানিমূলক প্ররোচনামূলক কথা বলেন। সেই কথা শুনে মমতা ব্যানার্জিও ভীষণভাবে উল্লসিত হন, উৎসাহিত হন এবং অনুপ্রাণিত হয়ে তিনিও বলেন, ভারতবর্ষকে হেলিয়ে দেব। এ কথা তিনি বলেছিলেন। হেলাতে তিনি পারেননি, ভারতবর্ষকে হেলিয়ে দিতে পারেননি, বরং তিনি এবং তার দল আজকে হেলে গেছে। তিনি আজ আর সর্বশক্তিমান নয়, তার দল একেবারে টুকরো টুকরো হয়ে একটা অবশিষ্টাংশে পরিণত হয়েছে, যার গুটি কয়েক নেতা তার কাছে আছে। তিনি এরকম কথা প্রায়শই বলেন, মাঝে মাঝেই বলেন, কিন্তু যা অত্যন্ত অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত এবং অপরাধমূলক। তার বিরুদ্ধে এফআইআর হয়েছে, তার বিরুদ্ধে জনৈক আইনজীবী এফআইআর করেছেন। এফআইআর করে নিশ্চয়ই মামলা হয়তো হবে। আগামী দিনে তাকে সেই কথা বলার জন্য আইনের আওতায় আনা হবে কি না, বা তার বিরুদ্ধে জোরালো মামলা হবে কি না, সেটা ভবিষ্যৎ বলবে বা সময় বলবে। কিন্তু তিনি যা বলেছেন তা নিজের স্বার্থে বলেছেন এবং পরাজিত হয়ে আর্তনাদের সুরে কিছু না পেয়ে তিনি এই সব কথা বলেছেন। তার কাছে আর কথা বলার মতো কিছু নেই, তার কাছে কথা বলার মতন কোনো কর্মসূচি নেই, তাই তিনি এই সব কথাগুলো বলেছেন আমাদের দেশের বিরুদ্ধে, আমাদের দেশের মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে। আগে অবশ্য একটা অন্তর্বর্তী সরকার বাংলাদেশে ছিল, তারপর সেই অন্তর্বর্তী সরকার পরাজিত হয়ে একটা নতুন সরকার এসছে, যার প্রধানমন্ত্রী তারেক রহমান। ভারতবর্ষের সঙ্গে যথেষ্ট একটা সুসম্পর্ক গড়ে উঠছে দিনে দিনে, ধীরে ধীরে। সেই সম্পর্কটাকে বিনষ্ট করার জন্য, নষ্ট করে দেওয়ার জন্য, ভারতবর্ষকে বিড়ম্বনায় ফেলার জন্য, ভারতবর্ষকে বিপদে ফেলার জন্য মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী এই সব কথা বলছেন একেবারে সর্বসমক্ষে, রাস্তায় দাঁড়িয়ে, পাবলিক মিটিংয়ে, যা ভীষণভাবে অপরাধমূলক বলেই মনে হয়। তিনি এটা করছেন তার নিজের স্বার্থেই করছেন। তিনি এসবগুলো দেখছেন আর ভাবছেন যে কী বলে বিজেপিকে আক্রমণ করা যায়, বিজেপিকে কী বলে পর্যদস্ত করা যায়, বা বিজেপিকে কী বলে বেকায়দায় ফেলা যায়। কিন্তু এভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বা আমাদের দেশকে বেকায়দায় ফেলা যাবে না। তার কারণ আমাদের দেশের পররাষ্ট্র এবং বিদেশ দপ্তর যথেষ্ট শক্তিশালী, আমাদের বিদেশ নীতিও যথেষ্ট শক্তিশালী, আমাদের দেশ যথেষ্ট আত্মনির্ভর। ফলে এই সব কথা বলে আমাদের দেশকে টুকরো টুকরো করা যাবে না,
বা আমাদের দেশকে ক্ষতিগ্রস্ত করা যাবে না। মাননীয়া নিজেই হেয় হবেন, নিজেই ছোট হবেন এবং নিজেই তার বিরুদ্ধে যে এফআইআর হয়েছে বা মামলা হচ্ছে তাকে তার সামনে দাঁড়াতে হবে এবং তিনি সেই লড়াইয়ে নিশ্চয়ই সামনে থেকে লড়াই করবেন। তখন দেখা যাবে তিনি কি বলেন আর কি করেন। এটাই হচ্ছে এখনকার মূল প্রতিবেদন। তবে এটা তো ছিল পরাজিতের আর্তনাদ, কিন্তু একটা গতকাল সুরেন্দ্রনাথ কলেজের কথা বলেছি, অত্যন্ত ভয়ঙ্কর ধিক্কারজনক ঘটনা, লজ্জাজনক ঘটনা যা বলেছি। কিন্তু আজকে বলছি একটা ভালো লাগার কথা। 1 জুন থেকে শুরু হয়েছে গরম গ্রীষ্মের ছুটির পর বিদ্যালয়ে বিদ্যালয়ে বন্দে মাতরম সঙ্গীত পরিবেশন, প্রার্থনা সঙ্গীত রূপে পরিবেশন। ইউটিউব, ফেসবুক, বিভিন্ন সমাজ মাধ্যমে দেখতে পাচ্ছি বিভিন্ন বিদ্যালয় তারা সমবেত সঙ্গীত হিসেবে প্রার্থনা সঙ্গীত তারা গাইছেন, পরিবেশন করছেন। শুনে ভীষণ ভীষণ ভালো লাগছে, ভীষণ আপ্লুত হচ্ছি, ভীষণ আনন্দিত হচ্ছি। শিক্ষিকাদের সঙ্গে ছাত্রছাত্রীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে হাত জোড় করে তারা গাইছে আমাদের জাতীয় সঙ্গীত বন্দে মাতরম। সত্যি এই গানটি শুনে এত ভালো লাগছে, মন প্রাণ ভালো হয়ে যাচ্ছে। একটা নতুন ভোরের যেন সূচনা হয়েছে। আধার পেরিয়ে নতুন ভোরের আলো, নতুন সূর্যোদয় যেন দেখা দিয়েছে আমাদের বাংলার বুকে। বাঙালির ছেলেমেয়েরা অনেক দিন এই দেশাত্মবোধে একাত্ম হয়নি, কিন্তু এখন তারা হচ্ছে, ভালো লাগছে। শিক্ষক শিক্ষিকা একসাথে যখন তারা গাইছে, তাদের এক ভালো লাগার পরশ তাদের মনেও তৈরি হচ্ছে, তাদের মধ্যেও এক সুন্দর শান্ত স্নিগ্ধ মনোভাব এবং চিন্তা তৈরি হচ্ছে। তার মাধ্যমে গান যখন শেষ হচ্ছে, সঙ্গীত যখন শেষ হচ্ছে, তারপরে তারা গিয়ে যখন পড়াশোনা করবে বা পড়াশোনা শুরু করবে তাদেরও ভালো লাগবে এবং এর মাধ্যমে শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের মধ্যে এক গভীর নিবিড় সুন্দর সম্পর্ক গড়ে উঠবে। প্রতিদিন যখন ছাত্রছাত্রীরা এসে সমবেত হয়ে সারিবদ্ধভাবে হাত জোড় করে বন্দে মাতরম গাইবে, সেখানে উপস্থিত থাকবে প্রধান শিক্ষিকা থেকে শুরু করে সমস্ত স্কুলের কর্মীবৃন্দ। খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। এক ভালো লাগার পরশ ছড়িয়ে পড়েছে চারিদিকে। এক যেন নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে আমাদের বাংলায়। আরও হোক, আরও এটা বিস্তৃত হোক, আরও বিস্তারিত হোক, আরও প্রসারিত হোক আমাদের এই দেশাত্মবোধক চিন্তা, গভীর দেশপ্রেম। খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রবৃন্দকে জানাই আমার অন্তরের কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং প্রীতি শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সবাই আনন্দে এই বন্দে মাতরম সঙ্গীত গাইতে থাকুন। আপনারা ফেসবুকে বা ইউটিউবে আপলোড করুন, আমরা দেখতে থাকি, দেশবাসী দেখতে থাকি, পশ্চিমবঙ্গবাসী দেখতে থাকি, আর সেই সঙ্গীতে আমরাও তার সঙ্গী হই, এই ভালো লাগার সঙ্গী হই। এ কথা বলেই আজকের এই প্রতিবেদন শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টস বক্সে প্রদান করবেন। নমস্কার।